গুড মর্নিং। আজকে হচ্ছে শিক্ষক দিবস। তা ইন দি মিন টাইম আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। এই কারণ স্টেট ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে। এবার যারা পেয়েছে পেয়েছে খুবই কম, কারণ এখানে আমার নাম্বার অফ স্টুডেন্টস কম থাকে, তার মধ্যে রেজাল্ট ভালো হয়। এখানে যে বা যারা পেয়েছে তাদের পিছনে খাটতে হচ্ছে, তাদের নোট তৈরি করতে হচ্ছে, কারণ স্টেট ব্যাংকের পরীক্ষায় মার্কসটা খুব বেশি না হলে পাওয়া মুশকিল। এবং এবছরে ভ্যাকেন্সিটা এতই কম ছিল, মোটামুটি প্রতি বছর 2000 অ্যাভারেজে থাকে, এবারে ভ্যাকেন্সিটা এতই কম যে পাসের পার্সেন্টেজ খুবই কম হয়েছে। তা আমি তাদেরকেও বলেছি যারা পায়নি, তারা আইবিপিএস এর পিও রেজাল্ট বেরিবার কিছুদিন পরে তারা নিশ্চয়ই পাবে। আমি প্রথমে আশাহত হওয়ার কিছু কারণ নেই, তারা পাবে এবং সে রেজাল্টটা অপেক্ষা করুক, আর 1 সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবে। যাই হোক, আমি আর দীর্ঘ আলোচনার মধ্যে না গিয়ে আগের দিনে যেগুলো বলেছিলাম সেইগুলো, দেখো এই সেটটা আমার পুরোপুরি হয়েছিল, কিন্তু রিজনিং এর এই পোর্শন পর্যন্ত হওয়ার পর আর আমরা টাইম অভাবে আগাতে পারিনি, এই পর্যন্ত বলেছিলাম। এবার আমি আজকে আলোচনা করব 16 থেকে। বলেছে দেখো, পিটি ভি R, M, D, K, W are sitting around a circular table facing the center. V is second to the left of T, T is fourth to the right of M. D and P are not immediate neighbor of T. D is third to the right of P. W is not an immediate neighbor of P. P is the immediate left of K. এবার এর উপরে প্রশ্ন করেছে, কিন্তু এইগুলো করার আগে বারবার বলছি, যেমন ধরো ডি এর কথা বারবার বলা আছে, পি এর কথা বলা আছে। দেখো ডি এখানে আছে, এখানে পি আছে, এখানে ডি আছে, পি আছে। সুতরাং একটা কে কেন্দ্র করে বাকিগুলো তোমাকে পরপর দেখে যেতে হবে। এবং এটা ছবিটা কেমন হবে, এই ছবিটা আমি প্রথমে একটা সার্কেল আঁকছি এবং এখানে 8 জন লোক আছে। দেখো এইটা সার্কেল আঁকছি। এবার দেখো, যখন 8টা লোকের কথা বলবে তখন সবসময় মনে রাখবে এই আঁকবো টপে, এই আগে লাইনগুলো টেনে নাও, এই হচ্ছে নিচে, এই পাশে একটা, এই পাশে একটা হলো। এইবার এদের মাঝখানে একটা করে দেবে, তাহলে এই 8টা হয়ে যাবে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এবং আরো একটা সার্কেল আমি আঁকছি, পরে বলছে এটা কেন আঁকলাম। আমি তো বলেছিলাম যে একটা সার্কেলের উপরই করবে, যা করার একটা সার্কেলের উপরই করবে, এবং আমি এটা এঁকে রাখলাম। পরে বলছি যে এটা কেন এঁকে রাখলাম। আচ্ছা, সেটা হচ্ছে অন্য একজন যদি কেউ অন্যভাবে করে তাহলে কি মিল আছে এর সঙ্গে, সেটা আমি পরে পরে বলছি। এবং এইখানে একটা জিনিস মনে রাখবে যে আমার টপে যেই থাকুক, এইখানে অ্যারোটা দেয়া মানে হচ্ছে সবাই কিন্তু কেন্দ্রের দিকে তাকিয়েছে, সেন্টার তো এটা, এটা সেন্টার, এই দিকে তাকিয়ে আছে। আবার অনেক ছবিতে বলে যে কেউ কেউ কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, কেউ বাইরের দিকে তাকিয়ে আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে কেন্দ্রের দিকে তাকিয়ে আছে সে পি হোক আর কি বি হোক, তাহলে এর লেফটে পড়বে এই, এর লেফটে পড়বে, আর এর রাইটে পড়বে এই, এইটা কিন্তু মনে রাখবে, এর রাইটে এ পড়বে আর এর লেফটে পড়বে এ, এই কথাটা কিন্তু আমার মনে থাকে জানো।
আর না হলে যখন ধরো ভিতরে থাকবে কিছু বাইরে থাকবে কিছু, তখনও কিন্তু একটু মনে রাখবে যে উল্টো হয়ে যাবে সম্পর্কটা। কারণ এ যদি বাইরের দিকে থাকে তাহলে এর লেফটে পড়বে আর এ রাইটে পড়বে, এটা মনে রাখবে। এটা যদি মনে করো এরকম হতো তাহলে এই দিকটা না থাকতো, তাহলে এর লেফটে পড়ছে আর রাইটে পড়ছে, এটি কিন্তু মনে রাখবে সবসময়। আচ্ছা, এবার আমি কোন একটা জায়গা থেকে শুরু করছি। দেখো প্রথমে আমি এখানে যাচ্ছি, দেখো এইখানটা যাচ্ছি, এরা তো লোক আছে 8 জন। এবার বলছে ভি ইজ সেকেন্ড টু দি লেফট অফ টি, এবং দেখো টি এর কথা আবার বলা হয়েছে, টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম, টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম। তাহলে বলছে ভি ইজ সেকেন্ড টু দি ভি ইজ সেকেন্ড টু দি ভি ইজ সেকেন্ড টু দি লেফট অফ টি বলেছে। তাহলে দেখো ভি ইজ সেকেন্ড টু দি লেফট অফ টি, তাহলে আমি যদি ভিটাকে এইখানে রাখি, ভি ইজ সেকেন্ড টু লেফট অফ টি, এইটা হলো টি, লেফট অফ টি। যে কোনো জায়গা দিয়ে আমি দেখাচ্ছি, হয়ে যাবে সবই। তারপরে আবার এখানে এসো, টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম, টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম বলেছে। তাহলে টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম, লাইনগুলো দেখো, টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম, তাহলে টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম। তাহলে রাইট অফ এম যদি বলে, তাহলে এখানে এমটাকে যদি আমি এখানে আঁকি, টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম, তাহলে দেখো 1 2 3, টি হচ্ছে ফোর্থ। আচ্ছা, তারপর আবার আগে আবার আগাও, টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম, ডি অ্যান্ড পি আর নট ইমিডিয়েট নেবার অফ টি। তাহলে টি এর নেবার হবে না এই দুজনেই, কে কে হবে না, তাহলে টি এর পাশে টি, আচ্ছা, ডি ইজ থার্ড টু দি রাইট অফ, তারপরে বলেছে টি ইজ ফোর্থ টু দি রাইট অফ এম, ডি অ্যান্ড পি আর নট ইমিডিয়েট, ডি আর পি হবে না ইমিডিয়েট নেবার অফ টি। তাহলে এইখানে এবং এইখানে এই দুই জায়গাতেই বসবে না, এটা কিন্তু মনে রাখবে, ইমিডিয়েট নেবার হবে না বলেছে। তারপরের লাইনে চলো, এখানে হবে না এখানে হবে না, এবার এইখানে চলো, ডি অ্যান্ড পি আর নট ইমিডিয়েট, ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি, ডি ইজ থার্ড টু দি রাইট অফ, ডি ইজ থার্ড টু দি রাইট অফ, ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি, ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি বলেছে, ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি, ডি ইজ, আচ্ছা তাহলে ডিটা এইখানে বসলো, কোথায় বলছি, ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি, তাহলে পি থার্ড টু দি রাইট অফ বলেছে, ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি, তাহলে পি কে যদি আমি এখানে বসাই, ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি হচ্ছে, দেখো। আচ্ছা, তারপরে এসো এইবার এইখানে ডি ইজ থার্ড টু দি রাইট অফ পি, ডব্লিউ ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ পি, ডব্লিউ পি এর নেবার হবে না বলেছে, এবং পি ইজ ইমিডিয়েট লেফট অফ কে, পি ইজ ইমিডিয়েট লেফট অফ কে, তাহলে পি তো আমার এখানে বসেছে, তাহলে এইখানটায় আমি যদি কে বসাই, এইখানটায় যদি আমি কে বসাই, তাহলে হয়ে গেল, এই তো হয়ে গেল। তাহলে এখানে যে পড়ে থাকবে সেই আর, আর এর কথা বলা নেই, এই এখানে বসে গেল। এইভাবে করতে হবে। আর তোমাদের যদি অন্য একটা ছবিতে দেখাচ্ছি, সেইগুলো কেউ যদি অন্য জায়গায় করতো, কেউ যদি অন্য জায়গায় করতো তাহলেও হবে, সেটা বলছি, কেউ যদি অন্য জায়গায় করতো, ধরো আমি জানি না, আমি ফার্স্টে আমি এইখান থেকে আরম্ভ করছি, ধরো আমি এইখানটাই করে ফেলেছি এম, তারপরে এইখানে করে ফেলেছি কে, এইখানে করে ফেলেছি পি, এইখানে করে ফেলেছি আর, তারপরে এইখানে করে ফেলেছি টি, তারপরে ডব্লিউ করেছি এখানে, তারপরে করেছি ভি, এবার ডি করেছি এখানে,
যদি আমি এটা করি, কথাই বলছি, এটা যদি আমি করি তাহলে অসুবিধা নাই। তোমাদের কেউ যদি করে থাকে তাহলে এইখানটায় আমি কে লিখলাম, এইখানটায় পি লিখলাম, আবার এখানে ধরো এক ঘর করে সরে গেল, কেউ অন্য জায়গায় করেছে, অসুবিধা কিছু নাই, কারণ এই সিস্টেমটা যেন ঠিক থাকে। কে পি আর টি, কে এখান থেকে যদি কেউ আরম্ভ করে কে পি আর টি হবে পরপর, অসুবিধা নাই। সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে দু চারটে সার্কেল না এঁকে এই যদি কোনো ডাউট হয় তুমি এই ভেতরে বসাবে, এইখানে ভেতরে বসালে, ধরো পি কে বাইরে বসিয়েছে, ওটা হয়তো হচ্ছে না তোমার মতে, কে হচ্ছে, তাহলে কে এইখানে বসে, এইখানে বসাও, বসাও এরকম, মানে ভেতরের দিকে বসাও, তাহলে ভেতরে তো আমার জায়গা থাকছে, বসিয়ে দেখো, ঠিক আছে? এবং এটা বাড়িতে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এবার দেখো ইনপুট আউটপুটের ব্যাপারে একটু বলি। না, এটা ইনপুট আউটপুট নয়, এরপরে এইখানে আসছি, দেখো কন্ডিশন বলেছে কতগুলো, এই কন্ডিশন গুলো দেখো ভালো করে, যে ইচ অফ দি ফলোইং কনসিস্ট অফ নাম্বার, আচ্ছা, এর দুটো করে কন্ডিশন দিয়েছে। এবার কন্ডিশন 1 এর সঙ্গে কন্ডিশন 2 যদি স্টেটমেন্ট একে একার, ধরো স্টেটমেন্ট একে একের সাহায্যেই হচ্ছে, 1 নম্বরের সাহায্যেই হচ্ছে, 2 নম্বরকে আর কাজে লাগাচ্ছে না, তারপর যদি 2 নম্বর একাই উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে কি হবে? আর ডাটা আইদার স্টেটমেন্ট 1 এ এবং স্টেটমেন্ট 2 হয় 1 অথবা 2, এটা যদি হয় তাহলে 3 নম্বর। আর 4 নম্বরে বলেছে বোধ যদি হয় 1 আর 2 ডাটা, এবং এই দুটোকে নিয়েও যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে উত্তর 4। আর যদি ডাটা বোথ দ্য স্টেটমেন্ট 1 টু বি টুগেদার নেসেসারি হয় তাহলে হচ্ছে 5। এই কন্ডিশন গুলো মেলার পর 1 বাই 1 তোমাকে দেখতে হবে যে কিভাবে এর উত্তরগুলো করা হবে। যেমন বলেছে ভিলেজ, দেখো আমার প্রশ্নটা চেয়েছে যে টি ভিলেজটা কোন ডিরেকশনে আছে, এই যে ভালো করে দেখো, টি ভিলেজটা কোন ডিরেকশনে আছে, এটা আগে দেখো। তাহলে ফার্স্টে আমি করলাম কি, এখানে আমাকে বলেছে দেখো কোন ডিরেকশনে আছে এটা বার করতে হবে। তাহলে তা যদি হয় তাহলে ভিলেজ পি ইজ টু দি সাউথ অফ ভিলেজ এম, তাহলে এম ভিলেজটা যদি আমি এখানে আঁকি, তাহলে পি ভিলেজটা যদি এখানে আঁকি, আর এইখানে যদি আমি টি ভিলেজটা আঁকি, কারণ আমার মানচিত্রটা মনে রাখবে যে এইটা সবসময় মনে রাখবে, এটা আমরা সবাই জানি নর্থ, এটা হচ্ছে সাউথ, আর এইটা হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে ওয়েস্ট, এই কথাটা মনে রাখবে। তাহলে আমার প্রথম যে শর্তটা বলেছে ভিলেজ পি ইজ দ্য সাউথ অফ ভিলেজ এম, এটা হলো, আর ভিলেজ পি হচ্ছে ওয়েস্ট অফ ভিলেজ টি, হলো, এও হলো। হ্যাঁ, ভিলেজ পি, ভিলেজ, আবার দেখো ভিলেজ পি সাউথ অফ ভিলেজ এম, ভিলেজ পি সাউথ অফ ভিলেজ এম অ্যান্ড ভিলেজ পি ইজ ওয়েস্ট অফ ভিলেজ টি, পি হচ্ছে ওয়েস্ট অফ ভিলেজ টি, এই যে এইখানে টি ধরো ওয়েস্টে বলেছে, এটা বাদ দাও, হলো তো? এইরকম শর্ত বলেছে, ঠিক আছে। আর একটা বলেছে ভিলেজ কে ইজ দ্য ইস্ট অফ ভিলেজ এম, তাহলে এম যদি এখানে হয় ওর এইখানে হবে এম, এইখানে কে, এটা একটা আর একটা দিয়েছে, এটা একটা গেল, এটা আর একটা দিয়েছে। আর বলেছে টি ভিলেজটা, ভিলেজ আবার দেখো ভিলেজ কে ইজ দ্য ইস্ট অফ ভিলেজ এম and village K is the north of village T, তাহলে টি যদি হয় এর নর্থে আছে, এখানে এই যে এইখানে আছে নর্থে, আর এইটা এইখানে আছে নর্থে,
এবার আমার প্রশ্নটা বলেছে কোন ডিরেকশন আছে টি ভিলেজটা, in which direction from village T is village M, T এর সঙ্গে M। তাহলে এখানে দেখো 2 নম্বর শর্তে যেটা বলছে এই যে 2 নম্বরটাকে কাজে লাগিয়েই হয়ে যাচ্ছে উত্তর। তাহলে যেটাকে কাজে লাগিয়ে হবে তোমাকে কি তো বার করতে হবে না উত্তর, কোনটাকে কাজে লাগিয়ে হচ্ছে। তাহলে 21 এর উত্তর 2 হবে। কেন না 2 নম্বর শর্তটাকে কাজে লাগিয়েছে কিন্তু 1 নম্বর শর্ত কাজে লাগিয়ে উত্তর বেরিচ্ছে না, এইভাবে বার করতে হবে। আচ্ছা, তারপরে 22 এরটা বলেছে যে কোন দিন জুলাই মাসে মোহনের মায়ের বার্থডে। এবার মোহন মনে করছে এইগুলো যে এখানে আমার প্রশ্নটা বলেছে জুলাই মাসে মোহনের মায়ের বার্থডেটা হবে কোন ডেটে। মোহন কারেক্টলি রিমেম্বার দ্যাট হিজ মাদার্স বার্থডে ইজ বিফোর 18 বাট আফটার 12 জুলাই। তাহলে 12 তারিখ থেকে আরম্ভ হবে এবং 18 তারিখের আগে পর্যন্ত, তাহলে 17 তারিখ পর্যন্ত। আবার মোহনের বোন মনে করছে যে তাদের মায়ের জন্মদিন হচ্ছে আফটার 15 পরে কিন্তু 19 জুলাই এর আগে। তাহলে দেখো 12, 13, 14, 15, 16, 17 আর একজনের হচ্ছে 15, 16, 17, 18। তাহলে দুটো কমন হয়ে যাচ্ছে, একটাই ডেট হবে, মানে এরও পরে হবে এরও আগে হবে। এর যে পরের যে ডেট গুলো বলবে আর এর আগে যে ডেট গুলো তার মধ্যে একটা দেখবে দুটোর মধ্যেই কমন আছে, তাহলে সেইটাই উত্তর হবে। তাহলে সেই রকম এখানে কিছু নেই, সেরকম এখানে কিছু নেই। তাহলে এখানে তো হচ্ছে না, কন্ডিশন গুলো কাজে লাগিয়ে হচ্ছে না। তাহলে 22 এর উত্তর 4 এবং 4 এ বলা হয়েছে যে if the data given in the both the statement 1 and 2 together are not sufficient। এখানে দেখো এগুলো সব একবার পড়ার পরই মনে রাখতে হবে যে এটা কি এই বলছে যে এক নম্বরটাকে নিয়ে 1, 2 নম্বরটাকে যদি হয় 3 হয় 1, 2 হলে পরে 3, 4 হচ্ছে বোথ, আর দুটো দিয়েও হবে না, আর এটা হবে বোথ লাগবে, কিন্তু ডাটা বোথ দ্য স্টেটমেন্ট 1, 2 টুগেদার নেসেসারি। এই শর্তগুলো মনে রাখলে পরেই তখন আর বারে বারে দেখার দরকার নেই, একটা করলেই হবে। এবার ডি এর সঙ্গে এম এ রিলেশন, এটা রিলেশনশিপের উপর দিয়েছে, কেমন করে রিলেশনশিপের উপর বেরোয় সেটা দেখো। হাউ ইজ ডি রিলেটেড টু এম, কে আর ডি হচ্ছে অনলি সিস্টার অফ আর, ঠিক আছে। তাহলে আর এর দুটো বোন আছে, কোথায় বলছি আর এর আছে দুটো বোন, এবার দুটো বোন আছে ধরো, ঠিক আছে, এবং তাদের নাম বলেছে কে আর ডি, তাদের নাম বলেছে কে আর ডি। আর এম ম্যারিড হয়েছে আর এর, বেশ, তাহলে আর এর মিসেস হচ্ছে এম, তাহলে ভাইপো ভাইজি হচ্ছে এখানে, ঠিক আছে, এর ভাইপো ভাইজি হচ্ছে, তাহলে ননদ হচ্ছে, সম্পর্ক হচ্ছে এম এর সঙ্গে, এরা হচ্ছে ননদ সম্পর্ক। তাহলে উত্তর হচ্ছে 3-এরটা, এবং 3-এরটায় যে কন্ডিশনটা দিয়েছে দেখো আর একবার, 3-এরটা বলেছে ইফ ডাটা আইদার 1 অর অ্যালোন 2, 1 থেকেও হবে বা 2 থেকেও হবে, এই ব্যাপার, ঠিক আছে। এবার 24-এরটা বলেছে যে এটা হচ্ছে কোডিং ডিকোডিং, নিয়ার শব্দটা যেটা আছে সেটার কোডটা বার করতে হবে। এই যে নিয়ার শব্দটা আছে এর কোডটা বার করতে হবে। তাহলে এইগুলো কোডিং ডিকোডিং করবার সময় আগেও একবার বললাম, আগেও বলেছিলাম আমি যে কমন কোনটা বার করতে হবে, এখানে নিয়ার আছে এখানেও নিয়ার আছে, কিন্তু দেখো যদি একের অধিক কমন থাকে তাহলে তো বার করতে পারবো না যে কার কোনটা হবে, এই দুটোর মধ্যে কমন বার করতে হবে। তাহলে এখানে যদি বেরোয় ভালো কথা, আর যদি না বেরোয় তাহলে উত্তর বার করা যাবে না। 24-এর উত্তরটা কন্ডিশনে দেখো 4 নম্বরে বলেছে এটা হবে ইফ দ্য ডাটা বোথ স্টেটমেন্ট 1
and two are not sufficient. একেও সাফিসিয়েন্ট কারণ এখানে নিয়ারে দেখো এখানেও এখানেও ধরো পা আছে, এখানেও পা আছে, দেখো পা এখানেও আছে, পা এখানেও আছে, ঠিক আছে। এসে এখানেও আছে, দেখো এসে এখানেও আছে, আবার এসে এখানেও আছে, তাহলে আমি ধরবো কোনটাকে? একটা কমন হবে, সেটা তো এখানে তো পাওয়া যাচ্ছে না, সেই জন্য 4 নম্বরটা উত্তর হবে। বেশ, 25-এরটা এ বি সি ডি ডিফারেন্ট স্কোর করেছে। আচ্ছা, ডি স্কোর করেছে বেশি, 3। এবার আমি যদি ওপরে একজন হয় আর 3 জনের মধ্যে যে, ধরো আমি কথাই বলছি, 3টে লোক আছে এখানে ডি ছাড়া, ধরো এ আছে, বি আছে, সি আছে, তাহলে আমি কে যে আমার প্রশ্নটা বলেছে যে এইগুলোর মধ্যে ডিফারেন্স স্কোর করেছে, তাহলে হু হ্যাজ স্কোর দ্য লোয়েস্ট মার্ক। লোয়েস্ট মার্ক যদি বলে তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে না, না এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। হ্যাঁ, আর পরেরটাই বলেছে এ হ্যাজ স্কোরড মোর মার্কস দেন অনলি এ ই, তাহলে অনলি ই যখন বলেছিল ই এর নিচে আর কেউ থাকবে না, উপরে যা থাকার থাকবে, তাহলে এখানে থেকে পাওয়া যাচ্ছে, তাহলে 2 নম্বর সত্যটাকে কাজে লাগিয়ে পাওয়া যাচ্ছে, তাহলে 25-এর উত্তর হবে 2। এইভাবে করতে হবে। এবার দেখো এখানে কোডিং ডিকোডিং এর উপর একটা বলেছে যে এই এইগুলো মানে ইনপুট থেকে স্টেপ 1-এ দেখো এগুলোকে বলে ইনপুট আউটপুট। যেমন 96 যে সংখ্যাটা, সেই 96 সংখ্যাটা প্রথমে লিখেছে দেখো, তারপর বাকিগুলো সব ইনপুটে ঢুকে দিয়েছে, 96 প্রথমে লিখেছে, তারপরে এটা একটা এক্সাম্পল, প্রত্যেকটা কোশ্চেন একটা করে এক্সাম্পল থেকে তারপর আসল প্রশ্নটা আরম্ভ হবে। এটা কিন্তু বাড়িতে তোমরা করবে, আমি এই এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি, কারণ এরপরে আমি ভিডিও দীর্ঘায়িত করব না। আমি বলেছিলাম যে ছোট ছোট ভিডিও করব, তাতেই 20 মিনিট 22 মিনিট 21 মিনিট করে হয়ে যাবে, কিন্তু তারপরে আবার দরকার হলে আবার 3 নম্বর বার করব, দিয়ে 3 নম্বর মানে এরপর থেকে যে কটা আছে সেটা আর একটা ভিডিওতে দিয়ে দেবো। তারপর দেখো 96 হলো, তারপর ফর এসছে, এখানে কিন্তু ফর ছিল না, দেখো কোথায় ছিল ফর শব্দটা, দেখো কোথায় ছিল, এই দেখো ফরটা, এখানে দেখো এইখানে যে ফর কতটা আছে, দেখো ফর কতটা এই দ্বিতীয়তে ছিল, কিন্তু ওখানে আমার দ্বিতীয়তে হলো কি এই যা আছে বসিয়ে দিয়েছে, হ্যাঁ এটা ইনপুট থেকে বসিয়ে দিয়েছে, তারপরে 96 এর পর ফর, তার মানে আমার ইনপুটে ফরটা কোথায় ছিল দেখো ভালো করে, এখানে পিঙ্কের পরে ফর, তাহলে প্রথমে আমি সংখ্যা নিয়েছি, তারপরে স্টেপ 2-তে গিয়ে দেখো 96টা সরে গেছে, দেখো ভালো করে 96টা, দেখো 96 এর পরে ফর নিয়েছে, ঠিক আছে, এটা স্টেপ 2-তে ফর পিঙ্ক হ্যান্ড ত্যান, মানে একবার ওয়ার্ড হচ্ছে, একবার হচ্ছে ডিজিট আর একবার হচ্ছে ওয়ার্ড, তাহলে ফর হলো, তারপরে দেখো 96 পরের পর আবার 72 নিয়েছে, ইনপুটের সঙ্গে কম্পেয়ার করবে, তারপরে দেখো 96 ফর 72 পর জার নিয়েছে, তারপরে আবার 96 ফর 72 জারের পর আবার 25 নিয়েছে, এবং বলেছে স্টেপ 6টাই লাস্ট স্টেপ, তাহলে আমার এখানে দেখো সাজানোটা এখানে ছিল পিঙ্ক ফর 25 72, ওরকম করেনি, একবার অল্টারনেট করে হচ্ছে, একবার ডিজিট হচ্ছে, আবার হচ্ছে ওয়ার্ড, আবার ডিজিট হচ্ছে, আবার ওয়ার্ড। ডিজিট কেমন হচ্ছে, প্রথমে সব থেকে বড়টা নিল, দেখো এর মধ্যে সব থেকে বড় ছিল 96টা, দেখো সব থেকে বড়, তাহলে তারপরে যেটা আলফাবেট, যেটা অ্যাসেন্ডিং অর্ডার বলতে পারো, ফর দিয়ে আরম্ভ হচ্ছে, তাহলে আমি এই ডিকশনারিতে দেখলে পরে ফরটা তো আগে পাবো না, এইভাবে হবে, তারপরে আবার যেটা আসছে এফ এর পরে পিঙ্ক আসছে, তারপরে না এফ, তারপরে জে আসছে, তারপরে পি আসছে, তারপর ডব্লিউ আসছে, এইভাবে ওরাও সাজিয়েছে, কিন্তু অল্টারনেট করে সাজিয়েছে, এইভাবেও একটা এখানে দিয়েছে, সেই স্টেটমেন্টটার উপরে নির্ভর করতে হবে, করে বলতে হবে
যে কতগুলো স্টেপ হবে। তাহলে এটা তোমাকে খাতায় লিখে লিখে করতে হবে এবং ডিজিটটা যেমন তুমি লিখলে, কিন্তু এখানে পাওয়ার বলে অত বড় লেখার দরকার নেই, পি লিখবে শুধু, তারপর এফ লিখবে, তারপর আবার 61 এত করবে এন লিখলে, এরকম করে লিখবে। প্রথম লাইনটা পুরোটা লিখলে, দ্বিতীয় থেকে আর ওই করা স্টেপ 1 স্টেপ 2 এগুলো করার দরকার নেই। আর এখানে আবার প্রশ্ন এক একটার উপর এক একটা দিয়েছে দেখো। এখানে যেমন 26 একটা ইনপুট দিয়েছে আলাদা, 27 আবার বলে দিয়েছে আলাদা। সে তার স্টেপ 2 বলে দিয়েছে, তার স্টেপ 2 থেকে বলেছে ইনপুটে যেতে হবে। সবসময় মনে রাখবে যে স্টেপ 2 বলুক বা 3 বলুক বা 4 বলুক, ওখান থেকে ইনপুটে কখনো যাওয়া যাবে না। সুতরাং এটা একদম চোখ বন্ধ করে cannot be determined। আরো যে কোশ্চেন গুলো আছে আবার এখান থেকে আরম্ভ করব পরবর্তী ভিডিও। তোমরা ভালো থাকবে এবং এটা প্রচুর পরিমাণে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থাকবে, রাখছি। ঠিক আছে, শিক্ষক দিবসে আমার আশীর্বাদ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।